নমস্কার, নিউজ নাইট প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে আসি চোখ রাখছি এই মুহূর্তের খবরে, কিন্তু তার আগে অবশ্যই নিউজ নাইটের তরফ থেকে এবং অবশ্যই আমার ব্যক্তিগত তরফ থেকেও রাজ্যের মুখ্যমন্ত্রী শুভ জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা জানাই। কাজের মধ্য দিয়ে মানুষের পরিচয় নির্ধারণ করা হয় ব্যক্তির মানদণ্ড। ত্রিপুরাকে উন্নয়ন শিখরে নিয়ে যেতে কাজ করতে হবে সমষ্টিগতভাবে। নিজের জন্মদিনে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৃহস্পতিবার ছিল মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার ৭২তম জন্মদিন। এ উপলক্ষে মেলার মাঠ কালী মন্দিরে বিশেষ পূজার্চনা করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন নিজের টাউন বরদোয়ালি বিধানসভা কেন্দ্রের বিজেপি মণ্ডলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে জ্ঞাপন করা হয় জন্মদিনের শুভেচ্ছা। কাজের মধ্য দিয়ে মানুষের পরিচয় নির্ধারণ করা হয় ব্যক্তির মানদণ্ড বলে এদিন নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। কাজ ছাড়া কিছু হবে না, আর কাজের নিরিখেই আমরা আমাদের পার্টির কাজের নিরিখেই সবাইকে নির্ধারণ করা হয় যে কে কোন কাজের জন্য উপযুক্ত। সব মানুষের মধ্যে কিন্তু একটা আলাদা আলাদা কোয়ালিটি আছে। সব কাজ সব মানুষ করবে সেটা কিন্তু যদি আমরা চিন্তা করি তাহলে ভুল হবে, এবং সবাইকে সব জায়গার মধ্যে দিয়ে একটা সমষ্টিগত যে একটা মানে কাজের উদ্দেশ্যে যে সমষ্টিগতভাবে আমরা সবাই সার্বিক উন্নয়নের যে বিষয়, তো সেই সার্বিক উন্নয়নের জন্যই আমরা সবাই একসাথে যদি মিলেমিশে কাজ করি তবেই এক নতুন ত্রিপুরা আমরা করতে পারবো, নতুন ভাষা। সবার মঙ্গল কামনা করছি, আপনাদেরও মঙ্গল কামনা। ত্রিপুরাবাসীর মঙ্গল কামনায় পূজা করে সবাই মিলে এই রাজ্যকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার উদ্যোগের আহ্বানও রেখেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিধানসভা এবং মন্ডলের এখানে যে ব্যবস্থা, তো আমরা অন্যান্য যেসব পার্টি বা অন্যান্য ব্যক্তিগতভাবে যেভাবে জন্মদিন পালন করে আমরা একটু ওইভাবে পালন করি। আমরা ভারতীয় সংস্কৃতিকে সামনে রেখে ঠাকুর বাড়িতে যাওয়া, কেক কাটা, এসব আমাদের মধ্যে নেই। তো আজকে এখানে প্রতিনিয়তই যখনই ঠাকুরের কাছে যাই, আর আমরা সবসময় সকালে যখন ঘর থেকে বেরোই ঠাকুরকে স্মরণ করেই বেরোই। তো সেখান থেকে বেরিয়ে প্রথমে যে প্রার্থনাটা করি, আজকেও সে একই প্রার্থনা করবেন যে সমস্ত ত্রিপুরাবাসীর মঙ্গল কামনা করেছি, তাদের সুস্বাস্থ্যের কামনা করেছি, এবং আজকে এই মণ্ডলে এসেছি, মণ্ডলের সবার জন্য সুস্বাস্থ্যের অধিকারী হয়, তাদের জন্য মঙ্গল হয়, এবং যতটুকু আমার পক্ষে সম্ভব আমার ব্যক্তিগত উদ্যোগেই হোক, আমাদের সরকারের তরফ থেকেই হোক বা পার্টির তরফ থেকেই হোক, আমরা সবাই মিলে একসাথে এই রাজ্যকে একটা মানে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার মাননীয় প্রধানমন্ত্রী বারবার যেটা বলছেন যে সবাইকে নিয়ে আমাদের চলতে হবে। যত বিভেদ থেকে আমরা দূরে থাকবো তত বেশি আমরা ইউনাইটেড থাকবো। তো এই ধরনের রাজনীতি তো আমরা আগেও দেখে এসেছি, কিন্তু এখন রাজনীতি মানে মানুষের সাথে একজনের কানেকশন যে হওয়া, এই কানেকশনের যে রাজনীতি, এবং এই ধরনের যে আজকে আমার আজকের বিশেষ দিনে আমাকে এখানে যেভাবে তারা এই অ্যারেঞ্জমেন্ট করেছে তার জন্য আমি বরদোয়ালি মন্ডলকে আমি ধন্যবাদ দেবো। ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের আগেও রাজ্যের প্রথম ম্যাক্সিলোফেশিয়াল সার্জন হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন ডাক্তার মানিক সাহা। তাঁর বাবা প্রয়াত মাখন লাল সাহা ছিলেন শহরের একজন সুপরিচিত উদ্যোক্তা, যিনি ১৯৭০-এর দশকে আগরতলায় নির্মাণ করেছিলেন প্রথম ডিলাক্স সিনেমা হল। ত্রিপুরা ও কলকাতা জুড়ে একাধিক ব্যবসায়িক উদ্যোগের সঙ্গে যুক্ত ছিল তাঁর সাহা পরিবার। তবে পারিবারিক ব্যবসার ধারাবাহিকতায় না গিয়ে মানিক সাহা বেছে নেন সম্পূর্ণ ভিন্ন পথ। ব্যবসায় না জড়িয়ে চিকিৎসাবিদ্যায় কেরিয়ার গড়ার সিদ্ধান্ত নেন মানিক সাহা। পাটনার ডেন্টাল কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি স্নাতকোত্তর সম্পন্ন করেন লখনৌতে। জনজীবনের প্রবেশের আগে একজন দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে চিকিৎসা মহলে সম্মান অর্জন করেন ডাক্তার মানিক সাহা। ডাক্তার মানিক সাহার রাজনৈতিক জীবনের সূচনা হয় কংগ্রেসের মাধ্যমে, যদিও সেই সময় দলের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন না ডাক্তার মানিক সাহা। ২০১৬ সালে এক গুরুত্বপূর্ণ মোড় নিয়ে আসে তাঁর রাজনৈতিক জীবনে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যখন ২ দশকেরও বেশি সময় ধরে রাজ্য শাসনকারী সিপিআইএমের নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকারকে উৎখাত করার প্রস্তুতি জোরদার করে, তখন বিজেপিতে যোগদান করেন ডাক্তার মানিক সাহা। তিনি ছিলেন সেই সময় বিজেপিতে যোগ দেওয়া প্রথম দিকের কংগ্রেস নেতাদের একজন, এবং রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা পালনকারী। বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁকে
পৃষ্ঠপ্রধানের দায়িত্ব দেওয়া হয়, যেখানে বুথ স্তরের কর্মীদের তত্ত্বাবধান ও ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ রক্ষার গুরুত্বপূর্ণ কাজ দক্ষতার সঙ্গে সামলান তিনি। 2020 সালে বিপ্লব দেবকে রাজ্য বিজেপি সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার পর তাঁর উত্তরসূরি হিসেবে সুপারিশ করা হয় ডাক্তার মানিক সাহার নাম। সে প্রস্তাব গ্রহণ করে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। যদিও তিনি রাজ্য সভাপতি হন, তবুও বিভিন্ন প্রতিকূলতায় সংযমী অবস্থান গ্রহণ করেন ডাক্তার সাহা, যা পরবর্তীতে বিবেচিত হয় তাঁর রাজনৈতিক কৌশলের অন্যতম শক্তি হিসেবে। এই সংযমী ও স্থিতাবস্থানের ফলে 2022 সালে তাঁকে ত্রিপুরার একমাত্র রাজ্যসভা আসনে মনোনীত করে বিজেপি। 14 মে 2022 তারিখে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আচমকাই বিপ্লব দেবকে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বলে এবং এরপর তিনি ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী হওয়ার আগে কখনো বিধানসভা বা সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করা এবং কোনো প্রশাসনিক পদে না থাকার কারণে প্রথম দিকে একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তবে তাঁর শান্ত স্বভাব, সংযুক্ত ভাষা এবং ধীর স্থির সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা পরিস্থিতি সামাল দিতে সাহায্য করে ধীরে ধীরে। 2023 সালের বিধানসভা নির্বাচনের আগে টানা 9 মাস ধরে জনস্বার্থ ভিত্তিক পরিকল্পনা, উন্নয়নমূলক কর্মসূচি ও প্রশাসনিক সংস্কারের উপর জোর দেন তিনি। এর ফলস্বরূপ বিজেপি ও তাঁর শরিক আইপিএফটি যৌথভাবে 60 আসনের বিধানসভায় 33টি আসন জিতে অর্জন করে সংখ্যাগরিষ্ঠতা। 70 বছর বয়সে দ্বিতীয়বারের মতো ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডাক্তার মানিক সাহা। একজন চিকিৎসক থেকে প্রশাসনের শীর্ষ নেতৃত্বে উঠে আসা এক অনন্য ও সংযমী রাজনৈতিক যাত্রার নিদর্শন হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্য প্রশাসনকে আরও দক্ষ, গতিশীল ও সময়োপযোগী করে তুলতে নতুন দিশা দেখাচ্ছে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নেওয়া প্রশিক্ষণমুখী সংস্কারমূলক উদ্যোগ। এবার মেধা ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বহিরাজ্যের খ্যাতনামা প্রতিষ্ঠানগুলিতে টিসিএস আধিকারিকদের প্রশিক্ষণে পাঠানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রাজ্য প্রশাসনকে আরও দক্ষ, আধুনিক ও জনমুখী করে গড়ে তোলার লক্ষ্যে একের পর এক গুরুত্বপূর্ণ কার্যকর পদক্ষেপ গ্রহণ করছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রশাসন পরিচালনায় মেধা, দক্ষতা ও সময়োপযোগী জ্ঞানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাঁর সুদূরদর্শী নেতৃত্বে একটি সুসংগঠিত এবং কার্যকর প্রশিক্ষণ নীতি প্রণয়ন করেছে রাজ্য সরকার, যা প্রশাসনিক সংস্কারের ক্ষেত্রে সূচনা করেছে এক নতুন অধ্যায়। আধুনিক শাসন ব্যবস্থার মূল ভিত্তি হল দক্ষ মানব সম্পদ ও উন্নত প্রশাসনিক ক্ষমতা। প্রশাসনের কার্যকারিতা বাড়াতে এবং উন্নয়নমূলক প্রকল্পগুলির সফল বাস্তবায়ন নিশ্চিত করতে সরকারি আধিকারিকদের নিয়মিত ও পর্যায়ক্রমে প্রশিক্ষণের আওতায় আনা অত্যন্ত জরুরি। আর এই বিষয়টিকে বরাবরই গুরুত্ব দিয়ে আসছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে প্রশাসনিক কাঠামোয় এক ধারাবাহিক ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। এই প্রশিক্ষণমূলক সংস্কার কর্মসূচির অংশ হিসেবেই রাজ্যের প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত মোট 20 জন টিসিএস আধিকারিককে মিড টার্ম ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণের জন্য পাঠানো হচ্ছে দেশের খ্যাতনামা প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলিতে। পর্যায়ক্রমে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট বা IIM কলকাতা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েতি রাজ বা NIARD NPR হায়দ্রাবাদ, হিমাচল প্রদেশ ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সিমলা এবং বিহার ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন গয়াতে আয়োজিত পক্ষকালব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেবেন এই আধিকারিকরা। 9 জানুয়ারি শুক্রবার প্রশিক্ষণের জন্য নির্বাচিত প্রথম দফার আধিকারিকরা রাজ্য ত্যাগের পূর্বে রিপোর্ট করবেন শিপার্ডে। সেখান থেকেই হবে এই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা। রাজ্যের আধিকারিকদের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, নীতি নির্ধারণে বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি অর্জন, উদ্ভাবনী চিন্তাধারা বিকাশ এবং আধুনিক প্রশাসনিক ব্যবস্থাপনার সঙ্গে পরিচিত করে তোলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে এই প্রশিক্ষণের মাধ্যমে। প্রশিক্ষণ দক্ষতা, উদ্ভাবনী চিন্তা ও মানব সম্পদ উন্নয়নকে রাজ্যের সামগ্রিক অগ্রগতির মূল চালিকা শক্তি হিসেবে চিহ্নিত করেছে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নেতৃত্বাধীন রাজ্য প্রশাসন। উন্নয়নমূলক কর্মসূচিগুলিকে দ্রুত ও সঠিকভাবে বাস্তবায়নের পাশাপাশি সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবাকে আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর করে তুলতে পারেন দক্ষ আধিকারিকরাই। ভবিষ্যতেও প্রতিবছর এই ধরনের বহিরাজ্য প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ নিশ্চিত করা হবে রাজ্যের আধিকারিকদের। পাশাপাশি অব্যাহত থাকবে রাজ্যের শিপার্ডে নিয়মিত প্রশিক্ষণ
মডিউলের মাধ্যমে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে উন্নয়নমুখী প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্তের খ্যাতনামা বিশেষজ্ঞ ও প্রশিক্ষকদের জানানো হচ্ছে আমন্ত্রণ। রাজ্য সরকার এই সুপরিকল্পিত, ধারাবাহিক ও প্রগতিশীল প্রশিক্ষণ উদ্যোগ অব্যাহত থাকলে রাজ্য প্রশাসনের কর্মদক্ষতা যেমন বহুগুণে বৃদ্ধি পাবে, তেমনি উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়ন এবং নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রেও এক নতুন মানদণ্ড স্থাপিত হবে বলে মনে করছেন তথ্যবিজ্ঞ মহল। মুখ্যমন্ত্রীর উদ্যোগে প্রশাসনের এই গতিশীল রূপান্তর রাজ্যের বিভিন্ন উন্নয়ন এবং সুশাসনের পথে একটি দৃঢ় ও সময় উপযোগী পদক্ষেপ বলেও মনে করছেন সংশ্লিষ্ট মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 27 কোটি 42 লক্ষ টাকা পেয়ে আগর ওড ক্লাস্টার স্থাপন করা হবে রাজ্যে। এর ফলে সরাসরি উপকৃত হবেন 7,000 যুবক এবং মহিলা। বৃহস্পতিবার প্রজ্ঞা ভবনে আয়োজিত ৫ম আগর কার্ড সম্মেলনে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরার আগরে শীঘ্রই জিআই ট্যাগের জন্য আবেদন করা হয়েছে এবং এই ক্ষেত্রে শীঘ্রই তা মিলবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যে আগর বাণিজ্য বৃদ্ধির জন্য সিঙ্গল উইন্ডো সিস্টেম চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন ৫ম আগর কাঠ সম্মেলনে অংশ নেন আগর কাঠ ক্রেতা এবং বিক্রেতারাও। Nurseries, plantation, distillation facilities, and skill training. This cluster will benefit over 7,000 people directly, including women entrepreneurs and youth. We have also applied for GI tag for Tripura Agorud, and that also I think it should be done. A GI tag means, why we say the geographical this tag means that when someone purchases Tripura Agorud, they know exactly what they are getting, a product of our soil, climate, and traditional expertise. It protects our identity, gives our craftsmen the recognition they deserve, and distinguishes Tripura's Agorwood in global markets. So the GI tag is very important for us. নিয়মিত স্কেলে নিযুক্ত হয়েও 5 বছর স্থির বেতনে থাকার রাজ্য সরকারের নীতি সাংবিধানিক বলে রায় দিল ত্রিপুরা উচ্চ আদালত। এক্ষেত্রে নিয়োগের প্রথম দিন থেকেই নিয়মিত বেতন দিবার নির্দেশ দিল ত্রিপুরা উচ্চ আদালত। নিয়মিত বেতনক্রমে নিয়োগপত্র পেলেও প্রথম 5 বছর স্থির বেতনে থাকার রীতি রয়েছে রাজ্য কর্মচারীদের। 2001 এবং 2007 সালে দেওয়া রাজ্য সরকারের সিদ্ধান্ত অসাংবিধানিক বলে রায় দিল ত্রিপুরা উচ্চ আদালত। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে 18 জন শিক্ষক কর্মচারী মামলা দায়ের করেছিলেন ত্রিপুরা উচ্চ আদালতে। যেহেতু চাকুরিতে নিযুক্ত হওয়ার সময় 5 বছরের স্থির বেতনে থাকার মুচলেখায় স্বাক্ষর করেন কর্মচারীরা, তাই এক সময় এই মামলা খারিজ করে দিয়েছিলেন ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধের বেঞ্চ। 2001 এবং 2007 সনে রাজ্য সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে নিয়মিত বেতন ক্রমে নিযুক্ত হলেও 5 বছর স্থির বেতনে থাকতে হবে এবং 5 বছর স্থির বেতনে থাকার পর নিয়মিত বেতন ক্রম পাওয়া যাবে, এই দুটো সিদ্ধান্ত সংবিধান বিরোধী এবং এই দুটি সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে এবং নির্দেশ দিয়েছে যারা রিট মামলা করেছিল রিট আবেদনকারীরা তারা শিক্ষক, তাদেরকে প্রত্যেককে তারা যেদিন স্নাতকোত্তর শিক্ষক এবং স্নাতক শিক্ষক পদে নিযুক্ত হয়েছেন, টেট পরীক্ষা উত্তীর্ণ হয়ে সমস্ত যোগ্যতা থেকে নিয়মিত বেতন কমে প্রথম দিন থেকে তাদের রেগুলার পে স্কেল দিতে হবে এবং এটা রাজ্য নির্দেশ দিয়েছেন রিট আপিল মামলা। এবং এই রায়ের একটা সুদূর প্রসারী তার প্রভাব পড়বে এবং এর ফলে এতদিন ধরে রাজ্য সরকার যে ব্যবস্থাটা চালু করেছিল 2001 এবং 2007 সন থেকে চলে আসছে, যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় দিয়ে শিক্ষকরা অন্যান্যরা যারা স্থায়ী পদে নিয়মিত বেতন ক্রমে চাকরি পেতেন তাদের কাছে একটা মুচলেখা আদায় করে নেওয়া হতো যে তারা 5 বছর স্থির বেতনে কাজ করতে বাধ্য থাকবেন এবং 5 বছর পর তারা নিয়মিত বেতন ক্রম পাবে। আমরা এই আবেদনকারীরা দুটো মামলায় 18 জন আবেদনকারী, তারা
রিট মামলা প্রথম করেছিল। তৎকালীন প্রধান বিচারপতি জাস্টিস অরিন্দম লোধ রিট মামলা দুটো খারিজ করে দিয়েছিলেন। সেখানে রাজ্য সরকারের বক্তব্য ছিল, যেহেতু আবেদনকারীরা চাকরি পাওয়ার পর চাকরি নিয়োগপত্র পাওয়ার সময় তিনি মুচলেখা দিয়েছিলেন, যে মুচলেখা তারা বলেছিলেন যে তারা স্থির বেতনক্রম 5 বছরের জন্য মেনে নিচ্ছেন, সেই কারণে তারা পরবর্তী সময় মুচলেখার বিরুদ্ধে যেতে পারেন না, এই রায় দিয়েছিলেন। আমরা এই রায়কে চ্যালেঞ্জ করে রিট আপিল মামলা করেছিলাম। এই দুটো রিট আপিল মামলার শুনানি গ্রহণ করেছিলেন আমাদের উচ্চ আদালতের মাননীয় প্রধান বিচারপতি এবং আরেকজন বিচারপতি, মাননীয় বিচারপতি পালিত এবং মাননীয় বিচারপতি। পরবর্তী সময় এই মামলা পুনরায় দাখিল করা হয় ত্রিপুরা উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে। মুচলেখা আদায়ের সময় যেহেতু দর কষাকষির সুযোগ থাকে না এবং এই ক্ষেত্রে সরকারি কর্মচারীদের অসহায়ত্বের সুযোগ নেওয়া হয়, তাই রাজ্য সরকারের এই মুচলেখা এবং স্থির বেতনের ব্যবস্থা অসাংবিধানিক বলে বৃহস্পতিবার দেওয়া এক রায়ে জানিয়েছেন প্রধান বিচারপতি MS রামচন্দ্র রাওয়ের ডিভিশন বেঞ্চ। এই ক্ষেত্রে শিক্ষক কর্মচারীদের নিয়োগের প্রথম দিন থেকে নিয়মিত বেতনক্রম দেওয়ার পাশাপাশি 5 বছর স্থির বেতনে থাকার কর্মচারীদের সুদ সহ এরিয়ার দেওয়ার নির্দেশও দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ। রামচন্দ্র রাও তারা আজকে মাননীয় প্রধান বিচারপতি এবং মাননীয় বিচারপতি অন্য বিচারপতি আজকে রিট আপিল মামলা দুটো রায় দিয়েছেন। তারা বলেছেন যে 2000 এবং 2007 রাজ্য সরকারের সিদ্ধান্ত অসাংবিধানিক, এবং এটাও বলেছেন যে এই মুচলেখাকে কোনোভাবেই বিবেচনা আনা যায় না, কারণ এই মুচলেখা যখন তারা দিয়েছেন এটা হচ্ছে দর কষাকষির কোনো সুযোগ ছিল না, এটা অসম জায়গা থেকে তারা বাধ্য হয়েছেন পরিস্থিতির চাপে চাকরি পেতে মুচলেখা দিতে। সেই মুচলেখার ভিত্তিতে তাদেরকে তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা যায় না। মাননীয় প্রধান বিচারপতি MS রামচন্দ্র রাও এবং মাননীয় বিচারপতি পালিত আজকের রায়ে বলেছেন রিট আবেদনকারী যারা আপিল করেছেন তাদেরকে প্রথম দিন থেকে নিয়মিত বেতনক্রম দিতে হবে এবং নিয়মিত বেতনক্রম দিয়ে নোশনাল করে 3 বছর থেকে তাদেরকে ক্যাশ ইন হ্যান্ডস দিতে হবে, এবং 3 বছরের যে বেতনক্রম যেদিন থেকে মামলা করেছেন তার 3 বছর থেকে তারা নিয়মিত বেতনক্রমে তারা নগদে পাবেন। আর চাকরির প্রথম দিন থেকে তারা নিয়মিত বেতনক্রমে ন্যাশনাল ফিক্সেশন হবে। এই যে 3 বছরে নগদ পাবেন, পূর্ববর্তী 3 বছর এটা 9% সুদ সহ দিতে হবে। আর একটা কথা উচ্চ আদালত বলেছেন, প্রত্যেকজন আবেদনকারী রিট আবেদনকারী কিংবা যারা আপিল করেছেন তাদের প্রত্যেককে 2000 টাকা খরচ রাজ্য সরকারের দিতে হবে। আমরা এই রায়ের ফলে রাজ্যের হাজার হাজার শিক্ষক কর্মচারী যারা বিভিন্ন পদে নিযুক্ত হয়ে 5 বছর নিয়মিত বেতনক্রমে চাকরি করছিলেন তাদের ক্ষেত্রে এটা একটা বিরাট প্রভাব পড়বে, কারণ এই রায়ের সুযোগ অন্যরাও গ্রহণ করতে পারবেন, কারণ এই রায়ে যে দুটো বিজ্ঞপ্তির ভিত্তিতে এতদিন ধরে এই ব্যবস্থাটা চলে আসছিল, সেই দুটো বিজ্ঞপ্তি যেটা পাবলিক পলিসি বা পলিসি ডিসিশন বলে গভর্নমেন্টকে চালানো হচ্ছিল, সেই দুটো পলিসি ডিসিশনকে রাজ্য উচ্চ আদালত বলে দিয়েছে এগুলো আনকনস্টিটিউশনাল, এগুলো সংবিধানের 14 ধারা বিরোধী এবং সংবিধানের মৌল আদর্শের বিরোধী। তাই আমরা স্বাভাবিকভাবেই রিট আবেদনকারী যারা আপিল করেছিলেন তারা খুশি এবং এই রায়ের ফল অন্যত্র পড়বে। স্থির বেতনে চাকুরিতে নিযুক্ত করার উদাহরণ ভারতে কোথাও নেই বলে অভিযোগ রাজ্যের শিক্ষক কর্মচারীদের। স্বাভাবিক কারণে ত্রিপুরা উচ্চ আদালতের এই নির্দেশে নিঃসন্দেহে উপকৃত হবেন রাজ্যের বিশাল সংখ্যক শিক্ষক কর্মচারীরা। তবে ত্রিপুরা উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট রিট পিটিশন দাখিল করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে রাজ্য প্রশাসনের সূত্রে। ব্যুরো রিপোর্ট নিউজ। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে ধীরে ধীরে সুর নরম করছে তিপ্রামথা। হাজামারায় বিজেপি কর্মী সমর্থক আক্রান্তের ঘটনার সরাসরি নিন্দা জানালো তিপ্রামথা। হিংসা তিপ্রামথার আদর্শ নয়, এক্ষেত্রে সংযম থাকতে হবে দলীয় কর্মী সমর্থকদের বলে জানালো তিপ্রামথা। সরকারকে সহযোগিতা করে শান্তি এবং উন্নয়নে সামিল হতে চায় তিপ্রামথা বলে জানালো মথা নেতৃত্ব রাজেশ্বর দেববর্মা। অনাকাঙ্ক্ষিত, আমরা তিপ্রামথা পার্টি ভায়োলেন্স বিশ্বাস করে না, আমরা ভায়োলেন্সের বিরোধী। বরাবরই আমাদের মহারাজা পার্টির ফাউন্ডার উনি বলে থাকেন আপনাদের মাধ্যমে, উনি নিজে সোশ্যাল মিডিয়াতে আছে বলে থাকেন, রাজ্যবাসীদের কাছেও বিভিন্ন সভা সমিতিগুলি থেকে বলে থাকেন যে ভায়োলেন্স আমরা বিশ্বাস করি না। ভায়োলেন্স টোটাল আমাদের মেন প্রিন্সিপাল, পার্টির প্রিন্সিপাল অ্যাগেন্স্ট। গতকালকে যে ঘটনা হয়েছিল হেজামারাতে, এটা আমরা সম্পূর্ণভাবে নিন্দা করি। এই সমস্ত ঘটনা ভায়োলেন্স যেটা কাম্য নয়, আমরা পরিহার করা দরকার। রাজ্যকে এগিয়ে নেওয়ার জন্য লক্ষ্যে আমাদের সবাই চিন্তাভাবনা করা দরকার।
যারা ওখানে ঘটনা সংঘটিত করার জন্য ইনভাইট করেছে তাদের প্রতিও আমাদের অনুরোধ থাকবো এই সমস্ত প্রভোকেশন বা ইনসাইটমেন্ট পলিটিক্সে অত্যন্ত এটা দুঃখজনক এরকম ঘটনা করার জন্য কেউ যেন না করে। এটা আমাদের রাজ্যের পক্ষে ভালো হবে, সব পলিটিক্সে ভালো হবে এবং যারা রাজ্য সরকার তাদের আরও দায়িত্ব রয়েছে, যারা মেজর পার্টি বড় দল হিসেবে যারা দাবি করছেন সেই দলের সমস্ত লিডারশিপ অল র্যাঙ্ক অ্যান্ড ফাইল এই সমস্ত ব্যাপারে চিন্তা ভাবনা করা দরকার। গ্রামে গঞ্জে গিয়ে ইনসাইটমেন্ট অফ প্রভোকেশন বা মনরেগা বাঁচাও সংগ্রাম কর্মসূচি নিয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য প্রদেশ ও জেলা স্তরের কংগ্রেস নেতৃত্ব। বৈঠকে মনরেগা প্রকল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন কংগ্রেস নেতৃত্ব। শ্রমিকদের জন্য মনরেগায় 100 দিনের কাজের আইনগত অধিকার থাকলেও গত বছরে কেন্দ্রীয় সরকার গড়ে 50 দিনের কাজও দিতে পারেনি, অথচ নতুন আইনে 125 দিনের কাজ দেবার কথা বলছে কেন্দ্রীয় সরকার বলে উল্লেখ করেন কংগ্রেস নেতৃত্ব। মনরেগা প্রকল্পে পরিবর্তন এনে ভিবিজি আরএএমজি আইনের মাধ্যমে কার্যত কাজ চাইবার অধিকার বাতিল করা হয়েছে। এই আইনে বছরে 125 দিনের কাজ দেওয়ার যে ঘোষণা করা হয়েছে তা সম্পূর্ণ ভাওতা বলে অভিযোগ প্রদেশ কংগ্রেসের। মনরেগা প্রকল্প ধীরে ধীরে তুলে দেওয়ার উদ্দেশ্যেই কেন্দ্রীয় সরকার রাজ্যগুলির ওপর প্রকল্পের 40% আর্থিক বোঝা চাপিয়ে দিচ্ছে বলেও দাবি কংগ্রেস নেতৃত্বের। মনরেগা ও শ্রমিকদের অধিকার রক্ষায় আগামী দিনে আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানানো হয় এদিনের বৈঠকে। সারা ভারতবর্ষ জুড়ে আপনি দেখবেন 50 দিনের অন এভারেজ সারা ভারতবর্ষ জুড়ে 50 দিনের কাজ তারা দিতে পারবে মোদী সরকার। আর এখন অধিকার নেই, তার কোনো ক্লেম করা, কাজ দাবি করার তার কোনো ক্ষমতা নেই। আগে আমি কাজ পাচ্ছি না, আমি ভিডিওর কাছে অ্যাপ্লিকেশন লিখে আমি কাজ পেতাম। যদি 15 দিনের মধ্যে কাজ না দিত আমাকে ভাতা দিতে হতো। এই যে রাইট, সেই রাইট গুলো কেড়ে নিয়েছে। 125 এত বড় একটা কালো কানুন এরা এনেছেন। 125 দিনের কথা বলা হয়েছে, ধোকা। কারণ একটা বিশাল বড় বার্ডেন রাজ্য সরকারগুলোর উপর চাপিয়ে দিচ্ছে। তো রাজ্য সরকার স্বাভাবিকভাবে ওই যে তার যে মানসিকতা যে আমি এমজিএম আইনটাকে বাতিল করব, এটাকে এই নতুন আইন এনে তার ওই যে ইচ্ছাটাই, কারণ এই সরকার গরিব বিরোধী সরকার। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।